জৈব রসায়নের টপ 100 এমসিকিউ সমাধানের আজকে পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে টপিকটা আমি নিয়েছি সেটা হচ্ছে বিশেষ নামধারী বিক্রিয়া। ওকে, অনেকগুলো নামধারী বিক্রিয়া রয়েছে, সবগুলো নামধারী বিক্রিয়া আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়। কোনগুলো গুরুত্বপূর্ণ আগে আমরা একটা রোড ম্যাপ দেখে আসি, অ্যানালাইসিস শিটগুলো দেখে আসি যে এখান থেকে আসলে কোনগুলো নামধারী বিক্রিয়া তোমাদের পড়তে হবে। সো প্রথমে আইডেন্টিফিকেশনে যাই যে কোন কোন নামধারী বিক্রিয়াগুলো এসেছে বিগত বছরগুলোতে। সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, আয়োডোফর্ম বিক্রিয়া, তারপর এখানে আবার আয়োডোফর্ম বিক্রিয়া এসেছে। তারপরে এখানে দেখো স্যালিসাইল অ্যাসিড কীভাবে তৈরি করা যায়। তারপরে এসেছে এখানে দেখো ওজনীকরণ বিক্রিয়া। সো এইভাবে যে নামধারী বিক্রিয়াগুলো এসেছে সেগুলো আগে আইডেন্টিফিকেশন করতে হবে। তো অনেকে বলে যে এই অ্যানালাইসিস শিটগুলো আসলে কীভাবে গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা কীভাবে পড়তে হবে, বা এগুলো সমাধান করি, শুধু সমাধান খুঁজে অনেকে। এগুলো তোমাকে আইডেন্টিফিকেশনে হেল্প করবে, তোমাকে একটা রোড ম্যাপ দিবে যে তুমি আসলে কোন কোন বিক্রিয়াগুলো পড়তে হবে, কোন কোন বিক্রিয়াগুলো বেশি বেশি আসে। নামধারী বিক্রিয়া তো অনেক আছে, এখানে আসলে তোমাকে কোনগুলো গুরুত্বপূর্ণ তুমি এখান থেকে আইডেন্টিফিকেশন হয়ে গেল। ওকে, তাহলে তোমাকে পরবর্তীতে কী করতে হবে যে আমি আইডেন্টিফিকেশন করে ফেললাম যে আমাকে নামধারী পড়তে হবে ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া এসেছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো আমাকে পড়তে হবে। এখন এই বিক্রিয়াগুলোর বেসিকটা আগে জানতে হবে যে এই বিক্রিয়াগুলো আসলে কীভাবে হয়, রিয়াকশনটা কী। এইগুলো তুমি যদি ভিতর থেকে এখন জানো, তারপরে তুমি যদি এখানে এই যে আমার পাশে ইয়ার লেখা আছে, ইয়ারের কোশ্চেনগুলো তুমি এখন সলভ করতে যাও, দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেনেই তুমি পারবে যদি তুমি এখানে বেসিকটা স্ট্রং করে আসো। যে কোনো ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলো দেখবে যে এইভাবে সাফল করে প্রশ্নগুলো আসে। একটু করে দেখাচ্ছি যে কীভাবে সেম কোশ্চেন জিএসটিতে আসছে, সেম কোশ্চেন আবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সেম কোশ্চেন আবার জাহাঙ্গীরনগরে আসছে। তো এই কোশ্চেনগুলো আসলে উলটপালট করে আসে। তো চলো আমরা দেখে আসি যে আগে এই বেসিকগুলো জানে আসি, তারপর এখান থেকে এমসিগুলো সমাধান করি। এটাই হচ্ছে আমার অ্যানালাইসিস শিটগুলো সমাধান করার ওয়ে। তো অনেকে শুধু আনসার খুঁজে, তোমার যদি এখানে আনসারটা দেওয়া থাকতো তুমি জাস্ট ওইটাই মুখস্থ করে চলে যাও, তুমি কিন্তু বেসিকটা জানতা না। এতে করে তুমি কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে আটকে যাইতা। ওকে, তো তোমার বেসিকটা জানতে হবে, তাহলে যেভাবে প্রশ্ন আসুক তুমি কিন্তু পারবে। তোমাকে এই যে আইডেন্টিফিকেশনগুলো করতে হবে। জেনারেল কোশ্চেন ব্যাংক পড়ো, তুমি কিন্তু এই আইডিয়াগুলো পাবে না, কারণ জেনারেল কোশ্চেন ব্যাংকে ইয়ার ওয়াইজ তুমি সমাধান করতে থাকবে, তুমি কিন্তু বুঝতে পারবে না যে কোন বিক্রিয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো বারবার আসতেছে, এই জিনিসটা তুমি কিন্তু বুঝতে পারবে না। তাহলে প্রথমে আমরা শুরু করবো ওজনীকরণ বিক্রিয়া দিয়ে। এই বিক্রিয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বিক্রিয়াটার সাথে দেখো যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। এই অ্যালডিহাইড কিটোন যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় এগুলো আবার রিলেশন করা যায় ওই যে ফেলিং এবং টলেন বিকার টেস্টের সাথে। তার মানে এখান থেকে একটা সুন্দর রিটেন কিন্তু সাজানো যায়, এবং অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই রিলেটেড একটা রিটেন এসেছে। আমি নিচে প্রশ্ন সমাধান করাবো, তখন তোমরা বুঝতে পারবে। ওকে, এই ওজনীকরণ বিক্রিয়া আসলে কেন এর নাম ওজনীকরণ করা হলো, কারণ এখানে ওজোনোলাইসিস করা হয় O3, তোমরা এখানে গ্যাসটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে এখানে ওজোনোলাইসিস করা হচ্ছে। এখন এটা দুইটা ওয়েতে করা হয়, একটা শাখাবিহীন অ্যালকিনে হয়, একটা শাখাযুক্ত অ্যালকিনে হতে পারে। এখন কথা হচ্ছে এই বিক্রিয়াটার গুরুত্বটা আসলে কি, এই বিক্রিয়ার আউটপুটটা কি, এই বিক্রিয়া করে আমরা কি শিখবো, সেটা হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। সাপোজ তোমাকে একটা টেস্ট টিউব দিল, এই টেস্ট টিউবের ভিতরে তোমাকে মনে করো যে একটা সলিউশন দিল, এটা হচ্ছে অ্যালকিন একটা সলিউশন, তোমাকে বললো যে এই অ্যালকিনটার নাম কি, তোমাকে আইডেন্টিফাই করতে বললো যে এটা একটা অ্যালকিন, ঠিক আছে, বললো যে এই অ্যালকিনটার নাম কি। তাহলে তুমি এই অ্যালকিনটার এক্সাক্ট নাম বোঝার জন্য তোমাকে অবশ্যই এই টেস্টটা করতে হবে, ওজনীকরণ টেস্ট। তুমি যদি করো তাহলে দেখবা যে এখানে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হবে, এই প্রোডাক্টগুলো দেখার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আসলে এই অ্যালকিনটার দ্বিবন্ধনটা এক্স্যাক্টলি কোথায় ছিল। তো এটাই হচ্ছে এই বিক্রিয়ার গুরুত্ব। কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধনের অবস্থা নির্ণয় করা যায়। এটা কিন্তু একটা এমসিকিউ আসতে পারে যে নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আসি, এই বিক্রিয়াটা দুইটা ওয়েতে হতে পারে। এখন কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন তো থাকতে পারে, শাখাযুক্ত শিকলও থাকতে পারে, শাখাবিহীন শিকলও থাকতে পারে। প্রথমে আসি শাখাবিহীন শিকল। শাখাবিহীন শিকলে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, এর অবস্থানটা কীভাবে নির্ণয় করবো, দেখো এখানে ওজোনালাইসিস করতে হবে, ওজনের সাথে বিক্রিয়া দিতে হবে। তারপর এই ওজন যে গ্যাসটি রয়েছে, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের আছে, এখানে সুন্দরভাবে তিনটি ওজন, এই যে তিনটি অক্সিজেন অণু সুন্দরভাবে এখানে অ্যাসোসিয়েটেড হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ওজোনাইড। পরবর্তীতে এটাকে যখন আদ্র বিশ্লেষণ করবো, এটা সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। তো তুমি এভাবে ট্রিকলি মনে রাখতে পারো যে এই যে দ্বিবন্ধন যেখানে থাকে, এখানে যদি আমি একটা কাট করি, দ্বিবন্ধনের এই পাশে সমপরিমাণ কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এবং এই পাশে যে কার্বন থাকবে সমপরিমাণ কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে দ্বিবন্ধনের এই পাশে কয়টি কার্বন, দুইটি কার্বন, তাহলে দ্বিকার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কোনটা, অবশ্যই ইথানেল। এবং এই পাশে কয়টি কার্বন, একটি কার্বন, তাহলে এক কার্বন বিশিষ্ট কী হবে বলো, মিথানেল। তাহলে দেখো আমি যখনই বুঝতে পারলাম যে মিথানেল এবং ইথানেল তৈরি হয়েছে, তার মানে এই দ্বিবন্ধনটা এক্স্যাক্টলি কোথায় ছিল, এমন একটা জায়গা ছিল যে এক পাশে দুই কার্বন থাকবে আর এক পাশে এক কার্বন থাকবে। তাহলে এই অ্যালকিনটার নাম কি তুমি কিন্তু অনায়াসে বুঝে ফেলবে। তার মানে প্রোডাক্ট থেকে আমি অ্যালকিনের নাম বুঝে ফেলতে পারতেছি। ওকে, তাহলে এখন যদি হয় যে এমন যে দুইটি সেম প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, যে এটাও মিথানেল এটাও মিথানেল, মানে দুই অণু মিথানেল উৎপন্ন হয়েছে, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে অ্যালকিনটা কি ছিল, তাহলে অবশ্যই দ্বিবন্ধনটা এমন এক জায়গায় ছিল যে উভয় পাশে সেম কার্বন রয়েছে, না হলে তো সেম প্রোডাক্ট উৎপন্ন হওয়ার কথা ছিল না।
তাহলে দেখো এই যে এমন এক জায়গায় দ্বিবন্ধনটা রয়েছে, দুই পাশে সেম কার্বন, তাহলে দেখো এই যদি সেম থাকে তাহলেই কেবল সেম প্রোডাক্ট উৎপন্ন হবে। ওকে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রশ্ন এসেছিল যে কোনো একটি ওজোনালাইসিস বিক্রিয়ায় 2 মোল মিথানেল তৈরি হইল, 2 মোল কত মিথানেল, তাহলে ওই অ্যালকিনটার নাম কি? এই ধরনের একটা উল্টা করে বিক্রিয়াটা এসেছিল, 2 মোল মিথানেল তৈরি হয়েছে, তাহলে এই অ্যালকিনটার নাম কি? যেহেতু 2 মোল মিথানেল মানে একই প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, তাহলে অবশ্যই দ্বিবন্ধনটা একবারে মিডিল পর্যায়ে ছিল। কারণ কি, একই যেহেতু প্রোডাক্ট 2 মোল মিথানেল, তাহলে এই পাশে সেম কার্বন, এই পাশেও সেম কার্বন ছিল। ওকে, আচ্ছা, এবার যদি আসি যে সেটা যদি শাখাযুক্ত হয়, দ্যাট মিনস কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে প্লাস এই শাখাযুক্ত শিকল থাকবে, তাহলে মনে রাখবে যে শাখাযুক্ত শিকল থাকলে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে এর এই পাশে যে পাশে শাখা শিকল থাকবে সে পাশে কিটোন, আর অপোজিট পাশে সমপরিমাণ কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। আর এখানে কিন্তু কি ছিল, যেখানে শাখা ছিল না সেখানে 2 মোল অ্যালডিহাইড উৎপন্ন হয়েছিল, কিন্তু এখানে ডিফারেন্স, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের এই পাশে যতগুলো কার্বন থাকবে 1 2 3, তাহলে 3 কার্বন বিশিষ্ট কিটোন আর এই পাশে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো 3 কার্বন বিশিষ্ট কি প্রোপানন, আর এই যে 2 কার্বন বিশিষ্ট কি হলো, ইথানল তৈরি হয়ে গিয়েছে। ওকে, তাহলে হচ্ছে এইভাবে এখন প্রশ্নটা উল্টিয়ে করতে পারে যে কোনো একটি ওজোনালাইসিস বিক্রিয়ায় 1 অণু প্রোপানন এবং 1 অণু ইথানল তৈরি হলে তাহলে এই অ্যালকিনটার নাম কি? এটা অলরেডি কিন্তু একটা ইউনিভার্সিটিতে চলে এসেছে, সেটা হচ্ছে অবশ্যই বলো সাস্টে কিন্তু চলে এসেছে। দেখো একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করলে 1 অণু প্রোপানন ও 1 অণু ইথানল পাওয়া গেলে অ্যালকিনটির নাম কি? দেখছো তোমরা অনেকে সাস্টে এখন আলাদা পরীক্ষা নেবে এবার, যে সাস্ট কত ডিপলি কোশ্চিন করে, সাস্টের প্রতিটা কোশ্চিন এই লেভেলের হয় যে একবারে ভিতর থেকে করে যে তোমার আসলে জিনিসটা জানো কিনা। ওকে, এবার আসো এখান থেকে কিভাবে আমি বললাম যে রিটেনগুলো করা যায়। প্রশ্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন এবং জাহাঙ্গীরনগরে এমসিকিউ এসেছিল। একটা অ্যালকিন দিয়েছে, বলছে এই অ্যালকিনটা এম এবং এন ভাবে লেখা যায়, তার মানে একটা শাখাযুক্তভাবে তুমি লিখতে পারো, একটা শাখাবিহীন লিখতে পারো। এখন কথা হচ্ছে এই যে এনকে ওজোনালাইসিস করলে 2 মোল একটা প্রোডাক্ট উৎপন্ন হয় যেটা সেম, মানে 2 মোল পি মানে কি, পিটা সেম। এখন তুমি জানো যে সেম কখন উৎপন্ন হয়, যখন কার্বন কার্বনটা একবারে মিডিল পর্যায়ে থাকে। তার মানে দেখো এই এন তাহলে অবশ্যই এই যে একবারে মিডিল, কার্বন কার্বন দ্বিবন্ধনটা অবশ্যই মিডিলে থাকতে হবে। ওকে, তার মানে এই পাশেও 2 কার্বন, এই পাশেও 2 কার্বন, কারণ টোটাল কত কার্বন, 4 কার্বন। তাহলে অবশ্যই এন কি হতে হবে বলো, এন হতে হবে বিউটিন 2। বিউটিন 2 যদি না হয় তাহলে এই দুইটা সেম প্রোডাক্ট উৎপন্ন হতো না, তাহলে এন আমি কনফার্ম। এখন এম দেখো, এম কয়টা প্রোডাক্ট উৎপন্ন করছে, একটা 2টা, এবং এর ভিতরে আবার দেখো এখন তুমি মনে করতে পারো ভাই 2টা প্রোডাক্ট করলে তো কার্বন কার্বন দ্বিবন্ধন যদি আমি এখানে দিই, মানে ইকুয়াল যদি না দিই তাও তো 2টা প্রোডাক্ট উৎপন্ন হবে, তাহলে আমি এটা করতাম। কিন্তু না, এখানে আবার বলে দিয়েছে ওরা এই কিউ প্রোডাক্টটি টলেন বিকারকের সাথে সিলভার দ্রবণ পদক্ষেপ দেয়, আরটি পদক্ষেপ দেয় না। দেখছো কত ডিপ কোশ্চেন করছে। তোমরা জানো যে টলেন বিকারকের সাথে কারা বিক্রিয়া দেয়? অবশ্যই অ্যালডিহাইডরা, যারা অ্যালডিহাইড তারা বিক্রিয়া দেয়, আর যারা কিটোন তারা কিন্তু টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না। তার মানে আর অবশ্যই একটা কিটোন আর কিউ হচ্ছে অবশ্যই একটা অ্যালডিহাইড। তাহলে কিটোন এবং অ্যালডিহাইড 2টি প্রোডাক্ট পাওয়া যায় কখন, যখন এই যে শাখা শিকল থাকবে। তাহলে বলো এই যে অ্যালকিনটি রয়েছে এখানে এম যে অ্যালকিনটি তুমি প্রডিউস করবা এটাকে অবশ্যই শাখা শিকল দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? শাখা শিকল দিয়ে লিখতে হবে। তাহলে এম কি বলো? অবশ্যই এম হচ্ছে এই যৌগটি। ওকে, এইখান থেকে 1 মোল কিটোন এবং 1 মোল অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে প্রশ্নটা করেছিল এই এম যৌগটির নাম কি? আশা করি তুমি বুঝতেছো। দুইটি স্পেশাল বিক্রিয়া, দুইটা বিক্রিয়া থেকে অনেক প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্ন পাবাই। তুমি তোমার অ্যাডমিশন লাইফ জুড়ে তুমি টোটাল যে পরীক্ষাগুলো হবে এখান থেকে তুমি কয়েকটি প্রশ্ন পাবা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে। ওকে, তো ক্যানিজারো বিক্রিয়া আর হচ্ছে অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া। আমি কীভাবে মনে রাখতাম যে ক্যানিজারো মানে হচ্ছে ক্যাননট, ক্যানিজারো মানে হচ্ছে ক্যাননট মানে থাকতে পারবে না। দ্যাট মিনস এখানে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে পারবে না, আর অ্যালডলে থাকবে। অ্যালডল হচ্ছে ক্যানিজারের অপোজিট। তাহলে দেখো ক্যানিজারো বিক্রিয়া কী হয়, কারা এই বিক্রিয়াটা শো করে? অ্যালডিহাইডরা এই বিক্রিয়াটা শো করে। কিন্তু সব অ্যালডিহাইডরা কিন্তু এই ক্যানিজারো বিক্রিয়া দেয় না। কারা দেয়? যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নেই তারা শুধুমাত্র দেয়। এখন অনেকে আবার আলফা কার্বন বুঝে না। দেখো আলফা কার্বনটা কি, যদি এটা একটা অ্যালডিহাইড হয় তাহলে এই অ্যালডিহাইড মূলকটি যে কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে বলা হচ্ছে আলফা কার্বন। ওকে, তাহলে এই আলফা কার্বনে কি হাইড্রোজেন দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তার মানে এই যে অ্যালডিহাইডটি, এই অ্যালডিহাইডটি কিন্তু ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে না। তাহলে কারা অংশগ্রহণ করবে? দেখো এই যে অ্যালডিহাইডটি যে কার্বনের সাথে যুক্ত, এটা কি কোনো কার্বনের সাথে যুক্ত না? তাহলে এখানে কিন্তু আলফা কার্বনেই নেই, হাইড্রোজেন তো দূরে থাকে, এখানে আলফা কার্বনেই নেই। তাহলে এটাই এই ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে, কারণ এখানে হাইড্রোজেন ছিল, এটা কিন্তু করবে না। এখন কথা হচ্ছে অনেকে শুধু এটা মুখস্থ করে যে এই যে মিথানেল এটাই শুধুমাত্র ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু আসলে অনেকগুলো যৌগ আছে আরও এই যেখানে হাইড্রোজেন নেই। যেমন তুমি যেখানে যদি দেখো যে এই পাশে একটা মিথাইল, এই পাশে একটা মিথাইল মূলক, এখানেও কিন্তু দেখো হাইড্রোজেন নেই। তার মানে এই যে CHO মূলকটি যে কার্বনের সাথে যুক্ত, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই। তার মানে এই যৌগটাও কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে।
অনেকেই ভাবে শুধু অ্যালিফেটিকরাই দেয়, অ্যারোমেটিকরাও কিন্তু দেয়, এটা অনেকেই বুঝে না। কিভাবে দেখো, এটা কিন্তু একটা বেনজিন, তাই না? তোমরা জানো বেনজিনের এখানে 6টি হাইড্রোজেন থাকে, 6টি কণিক। ওকে, 6টি কার্বনের সাথে 6টি হাইড্রোজেন থাকে। এখন এই একটা হাইড্রোজেনকে তাড়িয়ে দিয়ে যদি এখানে এই যে অ্যালডিহাইড মূলকটি আসে, তাহলে এটার নাম হয়ে যায় বেনজালডিহাইড। তাহলে এই যে বেনজালডিহাইড এই মূলকটি আসে বসলো, এটা কাকে তাড়িয়ে দিল? এই হাইড্রোজেনটা কিন্তু তাড়িয়ে দিল। তার মানে এখানে কি কোনো হাইড্রোজেন আছে? এখন হাইড্রোজেন কিন্তু নেই। তার মানে এই CHO মূলকটি যে কার্বনের সাথে যুক্ত, এখানে কি কোনো হাইড্রোজেন আছে? হাইড্রোজেন নেই। তার মানে এই বেনজালডিহাইডও কিন্তু এই ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। সো দেখো, এই থিংটা থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আগের বছরে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের কিন্তু একটা প্রশ্ন এসেছে। ওকে, তো কিভাবে আমি দেখিয়ে দিই, দেখো। তাহলে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা অনেক জোস একটা বিক্রিয়া। এই ক্যানিজারো বিক্রিয়ায় 2 মোল অ্যালডিহাইড দিতে লাগে। কোন অ্যালডিহাইডগুলো? যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নেই। তাহলে আমি 2 মোল নিলাম, এই যে 1 মোল, এখানে 1 মোল, 2 মোল নিলাম। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে 1 মোলের হয় জারিত, আরেক মোল হয় বিজারিত। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এখানে হবে, সরি। তো দেখো, 1 মোল হয় জারিত, 1 মোল হয় বিজারিত। সেখানে একটা বেসিক জিনিস আমরা জানি আসি, ক্লাস 9-10 থেকে শিখে আসতেছি, যে অ্যালডিহাইডকে যদি জারিত করা হয় তাহলে হয় অ্যাসিড, আর অ্যালডিহাইডকে যদি বিজারিত করা হয় তাহলে হয় অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে খুব সুন্দরভাবে দেখাও, এই যেটাকে জারিত করে আমি অ্যাসিড তৈরি করলাম, আর এটাকে জারিত করে আমি অ্যালকোহল তৈরি করলাম, সমকার্বন বিশিষ্ট। এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যাসিড, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এখন কথা হচ্ছে, এখানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রভাবক হিসেবে থাকে, এই অ্যাসিডটি কনস্ট্যান্টলি অনেকক্ষণ থাকতে পারে না। সে কি করে? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আবার ওই সমকার্বন বিশিষ্ট একটা লবণ তৈরি করে ফেলে। ওকে, যেটাকে বলা হচ্ছে সোডিয়াম মিথানয়েট, একটা লবণ উৎপন্ন করে ফেলছে। তো অপশনে কিন্তু এটাও থাকতে পারে, এই অনেক সময় এই অ্যাসিড থাকে না, যে ক্যানিজারো বিক্রিয়ায় নিজের কোনটি উৎপন্ন হয়, এই লবণটা অপশনে রাখে। অনেকে মনে করে এটা তো উৎপন্ন হয় না, এটাও কিন্তু হয়। এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ওকে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটার সাথে বিক্রিয়া করে ফেলে। এখন এটা তো অ্যারোমেটিকও হতে পারে। দেখো, এখানে একটা বেনজালডিহাইড নিয়েছি, এই যে দেখাইলাম, এখানে একটা বেনজালডিহাইড নিয়েছি 2 মোল, যেখানে কিন্তু এখানে কিন্তু আলফা হাইড্রোজেন নেই। এই দুইটা একটা জারিত হবে আর একটা বিজারিত হবে। যেটা জারিত হবে সেটা উৎপন্ন করবে অ্যাসিড, অথবা এখানে এনে লাগে যাবে সোডিয়াম বেনজয়েড উৎপন্ন হবে, অথবা বেনজোইক অ্যাসিড। ওকে, আর এখানে উৎপন্ন হয়ে যাবে কিন্তু এই যে অ্যালকোহল। তাহলে দেখো, এখান কিন্তু জাহাঙ্গীরনগর একটা প্রশ্ন করেছে যে এই দুইটা বিক্রিয়া করে তীর চিহ্ন দিয়ে বলছে প্রোডাক্টগুলো কি উৎপন্ন হবে। তাহলে দেখো, কত গভীর প্রশ্ন। এত সুন্দরভাবে বেসিকটা না জানলে কিন্তু এগুলো তুমি আনসার করতে পারবে না। তাহলে ওই যে আমার অ্যানালাইসিস শিটে তোমার আনসার করতা, ওখানে যদি আমি আনসারটা সুন্দর করে দিয়েও দিতাম, তুমি কি এই বেসিকটা জানতে পারতা না কিন্তু। তাহলে ওইটা পরে তুমি পরীক্ষার হলে যাই বলতা যে না, কমন আসেনি। সো আমি কি করছি, তোমাকে টপিকটা পড়ানোর চেষ্টা করেছি, যে টপিকটা, এই বিক্রিয়াটা তোমাকে ডিটেলস পড়তে হবে। তারপরে আসো, এখান থেকে আমরা এখন প্রশ্নে যদি সমাধান যাই, দেখো এই ক্যানিজারো বিক্রিয়া থেকে কি প্রশ্ন এসেছে। নিম্নের কোনটি ক্যানিজারো বিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। ওকে, তো দেখো, এখানে প্রথমে এটা কি ক্যানিজারো বিক্রিয়া? এটা তো অ্যামিন মূলক, এটা তো হবেই না। তারপরে দেখাও CHO যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে এটা তো ক্যানিজারো বিক্রিয়া অংশ করেই করবে না। তারপরে দেখো CHO যে কার্বনের সাথে যুক্ত আছে, ওই কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে এটাও তো ক্যানিজারো বিক্রিয়া অংশ করেই করবে না। তাহলে আনসার কোনটা হচ্ছে? এইটা। দেখছো, এখানে কিন্তু অ্যাসিড দেখায়নি, এখানে কিন্তু লবণ দেখাইছে। আমি যেটা বললাম যে অনেক সময় অপশনে কিন্তু লবণ থাকবে। ওকে, তারপর আরেকটা আসো, দেখো যে এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি 17-18 সালের প্রশ্ন এসেছে, যে দেখো এই যে দেখো, এটা হচ্ছে একভাবে অঙ্কন না করে দিয়ে তারা কি করছে, দেখো এই কথায় লিখে দিছে। ওকে, মানে অ্যালিফেটিক্যালি লিখে দিছে। এটা কিন্তু অ্যারোমেটিক একটা যৌগ C6H5। এটা কিন্তু এই যে এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। তাহলে এই বিক্রিয়াটা দেখো আবার এই 17-18 সেশনে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চলে আসে, এটা আবার জাহাঙ্গীরনগরে চলে আসে। তোমরা দেখছো এই সেম প্রশ্ন এই সাফল করে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আসবে। তারপরে আসো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, যে অ্যালডিহাইড বা কিটোনযুক্ত যাদেরকে আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে, তার মানে উল্টাটা। তাহলে এখানে আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না, আর এখানে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এখানে সিম্পল একটা বিক্রিয়া, কিছুই না, জাস্ট দুইটি যৌগ খালি অ্যাড হয়ে যাবে। এই যে OSটি আছে না, এই OSটি নিচে ঝুলে যাবে, এই যে বিটা হাইড্রোক্সি, আর এই জাস্ট এখানে CH2 হয়ে যাবে। জাস্ট দুইটি যৌগ অ্যাড করে দিবা, নাম হচ্ছে 3 হাইড্রোক্সি বিউটানেল। এখন এখান থেকে প্রশ্ন তোমাকে করতে পারে অন্যভাবে। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছিল, দেখো HCHO এবং CH3CHO এর মধ্যে পার্থক্য হলো, এখানে দুম করে অনেকে দাগিয়ে ফেলে যে টলেন বিকারক। কারণ কি, ওই যে বলে যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে টলেন বিকারক পার্থক্য করে, কিন্তু খুব সাবধানতার সাথে দেখতে হবে, যেখানে কিন্তু এটা অ্যালডিহাইড, এটাও কিন্তু অ্যালডিহাইড মূলক, দুইটি কিন্তু অ্যালডিহাইড মূলক। তো দুইটি অ্যালডিহাইড মূলকের মধ্যে পার্থক্য কখন করতে হবে, দেখো এই যে এটা কিন্তু আলফা কার্বন, এটা না, যে CHO যে কার্বনের সাথে যুক্ত সেটা আলফা কার্বন, এর আলফা কার্বনে কিন্তু হাইড্রোজেন রয়েছে, তাই না? তাহলে এটা কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, কিন্তু এটা কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। তার মানে তুমি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিয়ে দুটাকে পার্থক্য করতে পারো। অথবা আরেকটা ওয়ে আছে, এই যে এই বিক্রিয়াটা এই যৌগটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে, কারণ এখানে আলফা কার্বন নেই। এটা কিন্তু আবার ক্যানিজারো বিক্রিয়া দিবে না। তার মানে ক্যানিজারো এবং অ্যালডল ঘনীভবন, এইটা দিয়ে তুমি এই দুইটা পার্থক্য করতে পারো। এখন অপশন চেক করো, আয়োডোফ্রম, কার্বিলাবিন, নিহাইড্রিন, টলেন বিকারক। তাহলে কোনটা হবে? এই যে আয়োডোফ্রম।
তাহলে দেখো এই বিক্রিয়ার মধ্যে পার্থক্য করা যায় আয়োডোফর্ম দিয়ে তুমি করতে পারবে, অ্যালডোল দিয়েও করতে পারবে, ক্যানিজারও দিয়েও করতে পারবে। 3টি প্রসেসের মাধ্যমে এই দুটোর মধ্যে পার্থক্য করা যাবে। এখানে মূল যে বিষয়টা তোমার মনে রাখতে হবে যে এখানে কিন্তু অনেকে টলেন বিকারক দাগিয়ে ফেলে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু হবে না। ওকে, তারপর দেখো এই যে একটা বিক্রিয়া কতভাবে আসতে পারে, তোমাকে আমি যে বলি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এতবার রিপিট আসে, নিচের কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় না। একবার দেখো শুধু রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23, রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20, আবার দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এসেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছে, কতবার এসেছে, শুধু রাজশাহী ইউনিভার্সিটিতে কতবার এসেছে যে নিচের কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় না। এখন কথা হচ্ছে দেখো কারা দেয় না, যাদেরকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দেয় না, যেখানে হাইড্রোজেন থাকবে, আলফা হাইড্রোজেন থাকবে তারা দিবে, আর যেখানে আলফা হাইড্রোজেন থাকবে না তারা দিবে না। তাহলে এখানে দেখো এই যে CHO যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনে কি আলফা হাইড্রোজেন আছে? দেখো এখানে CH3 কিন্তু 3টা, তার মানে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই। এখানে তুমি যদি ভেঙে লেখো যৌগটা, এটা এইভাবে হবে CH3 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 CHO। তার মানে এই CHO যে কার্বনের সাথে যুক্ত, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তার মানে এটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। আশা করি বুঝতেছো। এইভাবে যদি পড়তে পারো, এইভাবে অ্যাসোসিয়েটেড করে যে কোনগুলো প্রশ্ন আসতেছে একটার সাথে আরেকটা রিলেশন করে পড়তে পারো, তাহলে দেখবা যে সেম প্রশ্নগুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি কিন্তু কমন পাবে। তার মানে এই যে অ্যানালাইসিস শিটটার কথা আমি বারবার বলতেছি, তোমরা বলতেছো যে আনসার নাই কেন, এটা আশা করি বুঝতে পারছো যে এটা হচ্ছে এরকমই বিগত 20 বছরের প্রশ্নগুলো আছে, আনসার দিলে অনেক টাফ। তারপরেও তোমরা যেতে বলতেছো পরবর্তী বছর আমি ট্রাই করবো যে আনসারগুলো সংযুক্ত করার, এবং তোমরা যেতে বলতেছো আমি সমাধান ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এটা একটা রোড ম্যাপ, আসলে যেই রোড ম্যাপটা ধরে কিন্তু আমি এত কিছু করে এগুলো বের করলাম যে কেন এগুলোকে আমি পড়লাম, কেন আসলো, কেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলো পড়তে হবে, কেন এত ইম্পর্টেন্ট। দেখছো, এটাই বলে দিচ্ছি এগুলো কত ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি এটার গুরুত্ব তোমরা বুঝতেছো, এবং এই টপিকগুলো পড়লে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে ভালো করবে ইনশাআল্লাহ।